আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা হবে। অধ্যায়টার নাম হচ্ছে কর্মমুখী রসায়ন। এখানে আমরা শিখব যে রসায়ন যে আমরা পড়ি, এই রসায়ন যে সাবজেক্ট এটার উপকারিতা কি? এটা আমরা কেন পড়ি? ঠিক আছে? বাস্তবিক লাইফে আমরা এটা দ্বারা কি উপকার লাভ করতে পারি? আমরা বাস্তবিক লাইফে আমাদের মা, দাদি, খালা কি করে? আচার রান্না করে না? এই আচারটা যে বহুদিন ধরে ভালো থাকতেছে, তারপরে আমাদের অন্যান্য খাবারগুলো যে ভালো থাকতেছে, আমরা সেগুলো সঠিক সময়ে সুন্দরভাবে গ্রহণ করতে পারতেছি। এগুলো কিসের অবদান? রসায়নের অবদান। কারণ কোনো না কোনো প্রিজারভেটিভ, হোক সেটা কি কৃত্রিম বা হোক সেটা প্রাকৃতিক, এর দ্বারা আমরা এটা কি করে থাকি? সাধারণত প্রিজার্ভ করে থাকি। কেমন? তাই নয় কি জিনিসটা? ওকে, এখন আসো দেখি তাহলে কর্মমুখী রসায়নের ফার্স্ট লেকচার এটা শুরু হতে যাচ্ছে। ওকে, আমি তোমাদের সাথে আছি আমান ভাইয়া। চলো শুরু করি। ওকে, দেখো, ওয়ার্ল্ড ফুড সামিট তোমার 1996 সালে, ওয়ার্ল্ড ফুড সামিট 1996 সালে কি করে এই সংস্থাটা? এই ওয়ার্ল্ড ফুড সামিটের আয়োজন করে খাদ্য নিরাপত্তা। 1996 সালে কি করে ওয়ার্ল্ড ফুড সামিটের আয়োজন করে, কি খাদ্যর যে উপকারিতা বা হইতেছে কিভাবে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করে। তাহলে আমরা কিসের সাথে পরিচিত হইলাম? যে ফাংশনটা ওয়ার্ল্ড ফুড সামিট, এই প্রতিষ্ঠান সাথে। ওকে, আচ্ছা, খাদ্য নিরাপত্তা তিনটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, খাদ্যর যে নিরাপত্তা, এই জিনিসটা কিসের কিসের উপর প্রতিষ্ঠিত? আসো আমরা দেখি কয়টা জিনিসের উপর প্রতিষ্ঠিত। তিনটা জিনিস। কয়টা জিনিস ভাইয়া? তিনটা জিনিস। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রাপ্তি, মানে আমি একটা খাবার যে খাবো, এই আমার প্রাপ্তি আছে কিনা বা আমি যে ওই খাবারটা পাচ্ছি কিনা, এটার উপর ডিপেন্ড করে খাদ্য গ্রহণের সামর্থ্য। এটা কেমন? ধরো বাজারে একটা খাদ্য আসছে বা একটা ফল আসছে, কিন্তু ওই জিনিসটা কেনার সামর্থ্য আমার নাই। ওই জিনিসটা কেনার সামর্থ্য আমার নাই, তাহলে কি এটা হলো? খাদ্যের নিরাপত্তা হলো না। ওই জিনিসটা আমার মধ্যে আসলো না। তার মানে যেই খাদ্যটা আসবে সেটা আমার কেনার সামর্থ্য বা খাওয়ার সামর্থ্য থাকতে হবে। খাদ্যের সঠিক ব্যবহার, ধরো খাদ্য কিনলাম, তারপরে খাদ্যটাকে আমরা অপচয় করলাম, যেটা সারা বছর হাজার হাজার মেট্রিক টন এই পরিমাণ খাদ্য আমরা অপচয় করি। এটা কি ঠিক? কখনোই না। উন্নত দেশগুলোতে এই খাবার অপচয়ের পরিমাণ যে কি তুমি চিন্তা করতে পারবে না। হাজার হাজার টন, টনকে টন খাবার অপচয় হয়। রেস্টুরেন্ট বলো আর হোটেল বলো, রেস্তোরাঁ বলো, বিয়ে বাসা বা হইতেছে যে কোনো প্রোগ্রামে যে আমরা কি পরিমাণ খাবার ওয়েস্ট করি বা হইতেছে অপচয় করি, তা না দেখলে আসলে চিন্তা করা যায় না। ঠিক আছে? তাহলে তুমি এখনই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো এই পরিমাণটা কত বড়। আর আমরা কখনোই খাদ্য অপচয় করব না। কেমন? ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের খাদ্যের প্রাপ্তি বা আমাদের যে খাদ্যটা থাকবে সেই খাদ্যটা সহজে পাইতে হবে, খাদ্য গ্রহণের সামর্থ্য থাকবে এবং খাদ্যের সঠিক ব্যবহার আমাদের মাঝে থাকতে হবে। আমরা কখনোই খাদ্য অপচয় করব না। এটাই হইতেছে আমাদের ফুড সেফটি। কেমন? ওকে, তাহলে দেখো তারপরে যেটা আছে। ওকে, এখন কথা হইতেছে খাদ্য তো খাইলাম, এখন কৃষকের মাথায় চিন্তা। কৃষকের মাথায় কি চিন্তা? এই ধরো কি করছে, জমিতে কৃষক জমিতে ফসল ফলাইছে, কিন্তু ফসল ঠিকমতো হইতেছে না। ফসল ঠিকমতো হইতেছে না, কারণ কি জানো? আগেকার দিনে সার বিষের কি প্রয়োজন হইতো? বাংলার মাটি কি সুন্দর হইতেছে যে উর্বর ছিল না? এই দেশে ইংরেজরা কেন এত বছর শাসন করেছে? কেন এই দেশে বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী এসে আমাদেরকে শাসন করে গেছে জানো? কারণ বাংলাদেশের উর্বর মাটি। কারণ কি? বাংলাদেশের উর্বর মাটি। এক সময় পাকিস্তান আমলে যে বড় বড় নেতা ছিল, তাদের মধ্যে একজন বলেছিল যে আমার বাংলাদেশের মানুষ দরকার নাই, কি দরকার? বাংলাদেশের মাটি দরকার। কারণ এই বাংলাদেশের মাটি এতটাই উর্বর যে সেখানে যাই ফলানো হয় তাই ফলে। বুঝতেছো? যখন তোমার ইংরেজদের শাসন আমলে কি হইতো? বাংলার এই মাটিতে নীল চাষ করা হইতো। নীল চাষ করলে তোমার মাটির উর্বরতা নষ্ট হয়। এখনও কিছু উদ্ভিদ আছে যেগুলো মাটির উর্বরতা নষ্ট করে। এখন আমরা অতি ফসলের আশায় এমন কিছু ফসল চাষ করি যেগুলো আসলেই মাটির উর্বরতা নষ্ট করে ফেলে। তখন কি করি আমরা? সারের দিকে ঝুঁকে যাই। কারণ কি? সার না দিলে তখন আর মাটিতে ফসল ফলে না। এখন আবার কৃষকের আরও চিন্তা কি, যে ফসল ফলতেছে একটা নিয়মিত বা একটা পরিমাণে, কিন্তু কৃষক চায় আরও ফসল, আরও ফসল। ঠিক আছে? কৃষক
আরও ফসল বা আর্থিকভাবে আরও লাভবান হইতে চায়, তখন কৃষক কি করে? কৃষক যখন আরও ফসল চায় তখন সে চিন্তা করে যে কিভাবে আরও বেশি পরিমাণ ফসল উৎপাদন করা হয়, তখন সে সারের প্রতি ঝুঁকে যায়। ঠিক আছে? ওকে, এখন এই হইতেছে আমাদের সার। সার যখনই দেওয়া হইতেছে, কৃষকের মুখ হইতেছে খুশিতে আটখান, যে আই তো পাইছি, এখন সার দিব, এখন আমাদের কি হবে? বেশি ফসল উৎপন্ন হবে। কিন্তু দিন শেষে বেশি ফসল উৎপন্ন হয়েছে, কিন্তু এই যে অতিরিক্ত যে সারের ব্যবহারের কারণে তা আমাদের শরীরেরই ক্ষতি করতেছে। কেমন? তা আমাদের কি এটা উচিত হবে? কৃষকের কি বেশি পরিমাণ কীটনাশক প্রয়োগ করা উচিত হবে? কখনোই নাই। কৃষকের প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে ইউজ করা প্রয়োজন। তাহলে এই তো বিভিন্ন ধরনের সার আছে, নাইট্রোজেন সার, তারপরে তোমার ফসফরাস সার আর পটাশিয়াম সার, বিভিন্ন ধরনের সার আছে। কেমন? আচ্ছা, এই সারগুলোর মধ্যে যে নাইট্রোজেন সার আছে, এই নাইট্রোজেন সার থেকে তৈরি হয় ইউরিয়া। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে নাইট্রোজেন যে সার আছে, এই নাইট্রোজেন সার থেকে কোনটি তৈরি হয়? নাইট্রোজেন সার থেকে কোনটি তৈরি হয়? এটা এটা হইতেছে আমাদের ইউরিয়া। কারণ নাইট্রোজেন সার থেকে কি দেখতেছি? ইউরিয়া, NH2CO, এই জিনিসটা আমাদের নাইট্রোজেন সার থেকে তৈরি হইতেছে। কেমন? তারপরে কি দেখছি? অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যেও কিন্তু কি বিদ্যমান? নাইট্রোজেন এই উপাদানটা বিদ্যমান, এবং অ্যামোনিয়াম সালফেট, এটার মধ্যেও নাইট্রোজেন বিদ্যমান। কিন্তু নাইট্রোজেন দ্বারা উৎপন্ন মেইন যে সার, সেটা হইতেছে আমাদের ইউরিয়া। সেটা কি ভাইয়া? ইউরিয়া। কেমন? এটা হইতেছে কথা। তার মানে আমাদের যদি কোশ্চিন আসে যে নাইট্রোজেন দ্বারা উৎপন্ন প্রধান সার কোনটি, আমরা কি দাগাবো ভাইয়া? ইউরিয়া। কেমন? মনে থাকবে? ওকে, তারপরে আসো পটাশিয়াম। পটাশিয়াম সার, পটাশিয়াম যুক্ত সার হলো মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ যাকে বলা হয় KCl, মিউরেট অফ পটাশ। ধরো নার্সিং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে পারে, মিউরেট অফ পটাশের রাসায়নিক সংকেত কি? মিউরেট অফ পটাশ, ধরো এই তো যেটা লেখা আছে এখানে, মিউরেট, মিউরেট অফ পটাশ, এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, তখন তুমি কি দিবা? পটাশিয়াম ক্লোরাইড। কি দিবা? পটাশিয়াম ক্লোরাইড। ধরো বললো পটাশিয়াম নাইট্রেট, এটা রাসায়নিক নাম কি? তখন পটাশিয়াম নাইট্রেট, এটা দিয়ে যদি বলে রাসায়নিক নাম কি, তখন এটা দিবা। আর যদি বলে সংকেত কি, তখন KNO3, এই সংকেতটা দিবা। দেখছো এটা কি ধরনের সার? ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি এখানে, যে এই তো নাইট্রোজেন, এটা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। এটা কি? উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। আসো দেখি একটা জিনিস, ধরো এটা একটা উদ্ভিদ, ঠিক আছে? এটা একটা উদ্ভিদ সাপোজ। এখন এই উদ্ভিদে কি হয়েছে? তোমার এখান থেকে উদ্ভিদ মাটি থেকে কি করে? উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে, পানি এবং খনিজ লবণ শোষণ করে, এবং উদ্ভিদ সূর্যের আলো থেকে কি পায়? সূর্যালোক পায়, এবং এই সূর্যালোক ক্লোরোফিলের সহযোগিতায় সালোক সংশ্লেষণ করে। কি করে? সালোক সংশ্লেষণ করে, যার সাহায্যে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে, এবং এই খাদ্য সারা দেহে পৌঁছায় যায় ফ্লোয়েমের সাহায্যে। আর যে পানিটা গেল, সেটা যায় জাইলেমের সাহায্যে। কিসের সাহায্যে ভাইয়া? জাইলেমের সাহায্যে। জাইলেমের সাহায্যে এই তো পানি বলো, খনিজ লবণ বলো, এগুলো উদ্ভিদের উপরে যায় বা পাতা পর্যন্ত যায়। আর পাতাতে যে তোমার কি হয়েছে? খাবার উৎপন্ন হয়েছে, এগুলো আবার পুরা দেহে পৌঁছায় যায় কিসের মাধ্যমে? ফ্লোয়েমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফ্লোয়েমের মাধ্যমে। জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, যখন তোমার বায়োলজি পড়ানো হবে ডিটেলস আলোচনা করা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, নাইট্রোজেনের যে মূল উপাদান দিয়ে, নাইট্রোজেন উপাদান দিয়ে তৈরি যে মূল সার ইউরিয়া, এটা কি কাজ করে? ইউরিয়া সাধারণত তোমার এই তো শেকড় আছে না, এই তো শেকড় বৃদ্ধি করে, তারপরে তোমার পাতার বৃদ্ধি করে, তারপর উদ্ভিদটাকে বৃদ্ধি পেতে সহযোগিতা করে যে সার, সেটা হইতেছে নাইট্রোজেন। ঠিক আছে, এখন কেন কেন হইতেছে এটা করতেছে? কারণ যখন তোমার হইতেছে এটা বৃদ্ধি পাবে, তোমার শেকড় বৃদ্ধি পাবে, পাতা বৃদ্ধি পাবে, তখনই কেবল বেশি পরিমাণ খাদ্য তৈরি হবে। বেশি পরিমাণ যখন পানি বা খনিজ লবণ শোষণ করতে পারবে, তখনই কেবল বেশি পরিমাণ পানি কি করতে পারবে? খাদ্য তৈরি করতে পারবে। যখন বেশি পরিমাণ খাদ্য তৈরি হবে, দেহে উদ্ভিদটা কি করবে? দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ওকে, তারপরে যেটা আছে, তাহলে দেখলাম যে এখান থেকে যেটা দেখলাম, নাইট্রোজেন সার এখানে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক, যে সার, সেটা হইতেছে আমাদের নাইট্রোজেন সার। তারপরে পটাশিয়াম সারের মধ্যে কি আছে? পটাশিয়াম সারের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক। উদ্ভিদের ফুল ফল ধারণে এই তো পটাশিয়াম সার এটা সাহায্য করে থাকে। অর্থাৎ এই পটাশিয়াম সার প্রদান করলে উদ্ভিদটা সহজেই ফুল দিবে বা ফল দিবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব, ফসফরাস সার। এখন এই যে ফসফরাস আছে, হ্যাঁ,
এটা দ্বারা কি তৈরি হয়? টিএসপি, নাম শুনছো? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট, এই সারটা তৈরি হয়। বা মনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এই সারটা তৈরি হয়। আমরা এটা একটু দেখব, ওকে। বা ডিএপি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ডিএপি। তাহলে ফসফরাস সার কোনটি? ডিএপি। এটাই এর দ্বারা আমরা বেশি চিনে থাকি, ওকে। আচ্ছা, খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ কি? খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে তিনটি। কয়টি ভাইয়া? তিনটি। এখন বলবা কি কি এগুলো, আসো নিচে আলোচনা করি যে এই জিনিসগুলো আসলে কি কি। দেখো, প্রথমে আছে জীবাণু, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড দিয়ে পচন। খাদ্যবস্তু যে নষ্ট হয়ে যাবে, খাদ্যবস্তু যে নষ্ট হবে, এর যে মূল কারণ সেটা হইতেছে এগুলো তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এগুলো দ্বারা কি হবে? পচন ধরবে। যখন এই তো ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক খাদ্যকে জারিত করে ফেলবে, তখন খাদ্য দ্রব্যটা নষ্ট হয়ে যাবে। খাদ্যের যে কি ছিল, একটা গুণগত মান ছিল, সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা খাদ্য পচনের একটা কারণ, ওকে। 2 নম্বর কারণটা দেখি। 2 নম্বর কারণটা হচ্ছে এনজাইমের প্রভাবে। কি প্রভাবে? কিসের প্রভাবে? এনজাইমের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু রাসায়নিক জারণ। এর জন্য কি হয়, খাদ্যবস্তুতে যখন অক্সিজেনের উপস্থিতিতে জারণ সম্পন্ন হয়, তখন এই খাদ্যবস্তুটা কি হয়? নষ্ট হয়ে যায়। খাদ্যবস্তুটা কি হয়? নষ্ট হয়ে যায় জারণ বিজারণ সম্পন্ন হলে। শুধু খাদ্যের ক্ষেত্রে না, শরীরের ভিতরেও যদি কিছু প্রক্রিয়া আছে যে ফ্রি রেডিক্যাল মুক্ত হয় না, তখন যদি কি হয়, ফ্রি রেডিক্যালগুলো আমাদের শরীর থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয়, তখন আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেহ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সহজে বৃদ্ধ হয়ে যায়। এগুলো সামনে আমরা পড়বো। আচ্ছা, এটা হইতেছে ধাতব আয়নের প্রভাবে, ঠিক আছে? ধাতব আয়নের প্রভাবে এটা হইতে পারে। খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ হইতেছে তিনটি। খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ তিনটি। একটা হচ্ছে জীবাণু দিয়ে পচন, একটা হচ্ছে জীবাণু দিয়ে পচন। খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান যে কারণ, সেগুলোর মধ্যে একটা আছে জীবাণু দিয়ে পচন, আরেকটা আছে এনজাইমের প্রভাবে জারণ বিজারণ। এনজাইমের প্রভাবে জারণ বিয়োজন, আরেকটা আছে ধাতব আয়নের প্রভাবে জারণ বিয়োজন, ওকে। জারণ, এটা বিয়োজন না, এটা হবে বিজারণ। জারণ বিজারণ, নাম শুনছো না? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ মানে কি ভাইয়া? ছাড়ন। অর্থাৎ এই বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়ন হবে। আর বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ করতেছে সেটা হইতেছে বিজারণ, আর যে বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেটা আমাদের কি? জারণ বিক্রিয়া। তাহলে এই খাদ্যবস্তু নষ্ট হওয়ার যে মেইন যে তিনটা কারণ, সেটা আমরা পাইছি, ওকে। এখন আমরা পড়বো যে এই তো ব্যাকটেরিয়া যে বৃদ্ধি হইতেছে, কিভাবে হইতেছে? আমরা খাদ্যবস্তুকে যখন পচন রোধ করতে যাব, আমাদের মেইন যে কাজ হবে সেটা হইতেছে ব্যাকটেরিয়া যেন আমাদের খাদ্যবস্তুতে জন্মাতে না পারে। খাদ্যবস্তুতে যেন ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে বা ব্যাকটেরিয়া যেন জন্মাতে না পারে, সেটার জন্য আমরা কি করব? খাদ্য আসো দেখি আগে কেন বৃদ্ধি পায় বা কোন তাপমাত্রায় বৃদ্ধি পায়। খাদ্যবস্তুতে পানির উপস্থিতি যদি হয়, তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে। ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে যদি খাদ্যবস্তুতে পানির উপস্থিতি পায়। আরেকটা কারণ হতে পারে 30 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায়, 30 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয়। কত ডিগ্রি? 30 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি ভালো হয়। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। এক, তাপমাত্রাটাকে যদি আমরা কমায় আনি, ধরো রেফ্রিজারেটর আমরা কেন রাখি? জিনিসপত্র আমরা রেফ্রিজারেটরে এই উদ্দেশ্যে রাখি, তাপমাত্রা কমে যায়, তখন ব্যাকটেরিয়া আর সুন্দরভাবে বৃদ্ধি পেতে পারে না। আবার আমরা আরেকটা জিনিস কি করি, খাদ্যবস্তুতে পানির উপস্থিতি এটা কমায় দেয়, একে বলে AW। ঠিক আছে, AWর পরিমাণ যখন কমায় দিব, তখন অটোমেটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি হবে না। অর্থাৎ ব্যাকটেরিয়ার বৃদ্ধি যখন হবে না, তখন খাদ্যবস্তুটা ভালো থাকবে। তাহলে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কখন হবে আর কিভাবে এটা রোধ করতে পারবো। ক্লিয়ার? ওকে ভাইয়া, তারপরে আসো। আশা করি এটা কত কোনো কোশ্চেন নাই। তারপরে নাইট্রোজেন যুক্ত প্রধান সার কোনটি? এটা হচ্ছে এটা NH2, তারপরে CO, NH2CO, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত প্রধান সার। এখন আসি খাদ্য সংরক্ষণের উপায়। খাদ্য সংরক্ষণের উপায়, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কিভাবে করতে পারি? ব্যাকটেরিয়া যেন, ইস্ট, ছত্রাক, এগুলো যেন খাদ্যকে আক্রমণ করতে না পারে। এগুলো কখন আক্রমণ করতে পারবে না? যখন খাদ্যে পানির পরিমাণ কম থাকবে। খাদ্যে যে আমাদের অ্যাক্টিভ ওয়াটার আছে সেটার পরিমাণ যখন কম থাকবে, তখন এটা হবে না। আরেকটা কথা, যখন আমি যদি তাপমাত্রাটাকে কমায় দিতে পারি, তখন এটা হবে না। আরেকটা কথা, সোডিয়াম ক্লোরাইড দ্বারা যখন আমরা কি করব, অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়ায় খাদ্যটাকে, যখন সোডিয়াম ক্লোরাইড দ্বারা আমরা যে খাবারটা কি করি, প্রিজার্ভ করি বা সংরক্ষণ করি, এই পদ্ধতিতে কি হয় জানো? যখন সোডিয়াম ক্লোরাইড খাবারের মধ্যে দেওয়া হয়, তখন এই তো সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব বেশি না, তখন এই যে মাংস বলো বা মাছ বলো, এটার মধ্যে যে পানি আছে সেগুলো লবণে চলে আসে। কারণ কি? কারণ সেখানে অসমোসিস হয়। অসমোসিস বা
কি, একটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়ায় অধিক ঘনত্বের স্থান থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের স্থানে প্রবেশ করে। তো এর জন্যই যে কম ঘনত্বের স্থান কোথায় ছিল, মাংসের ভিতর বা মাছের ভিতর যে পানি ছিল, আর অধিক ঘনত্বের স্থান কোথায়, সোডিয়াম ক্লোরাইড যে দ্রবণ, সেখানে লবণের মাঝে পানিগুলো চলে আসতেছে। অর্থাৎ তোমার মাছ বা মাংসে পানির পরিমাণ কমে যাচ্ছে, ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক জন্মাতে পারতেছে না, সেগুলো ভালো থাকতেছে। ওকে, তাহলে যেটা দেখলাম প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শুকিয়ে বা শুটকি বলে না, শুটকি নাম শুনছো, মাছের শুটকি, এভাবে অর্থাৎ সেই যে মাছ ছিল সেখানে তাকে রোদ্রে আমরা শুকায়ে আদ্র বিশ্লেষণ করে কী করতে পারি, রোদ্রে শুকানোর মাধ্যমে সেখান থেকে পানিগুলো বের করে দিতে পারি। পানি যখন সেখান থেকে বের হয়ে যাবে তখন সেটাতে ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক সেগুলো জন্মাতে পারবে না। ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক সেগুলো যখন জন্মাতে পারবে না তখন সেই জিনিসটা ভালো থাকবে। কেমন? ওকে, এই জিনিসগুলো শুকায়, যেমন কিসমিস, কিসমিস প্রথমে কি থাকে, আঙুরটাকে শুকায় শুকায় কি করা হয়, কিসমিস করা হয়। আচ্ছা, খাদ্যবস্তু শুষ্ককরণ, খাদ্যবস্তু শুষ্ককরণ মানে এখান থেকে পানি শুষে নেওয়া, মানে পানি শুষে নেওয়া। খাদ্যবস্তু শুষ্ককরণ মানে পানি তোমার শুষে নিচ্ছে, ঠিক আছে, তোমার এখান থেকে পানি শুষে নিচ্ছে, এই যে প্রক্রিয়া সেটাই হইতেছে খাদ্যবস্তু শুষ্ককরণ। ওকে, আচ্ছা, পানির সক্রিয়তা বা এডাব্লিউ জিনিসটা আসে একটু বুঝি। ওয়াটার অ্যাক্টিভিটি, এডাব্লিউ দ্বারা বোঝায় ওয়াটার অ্যাক্টিভিটি। এই জিনিসটা কি, নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তুতে থাকা পানি বা জলীয় বাষ্পের পরিমাণ, নির্দিষ্ট তাপমাত্রায় থাকা খাদ্যবস্তুতে পানি এবং জলীয় বাষ্পের পরিমাণ, একটা ধরো খাদ্য, সেখানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে বা কি পরিমাণ পানি আছে, এটার পরিমাণ ডিভাইডেড বাই জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশে পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণ। ঠিক আছে, এখন এই পরিমাণটা গেল, আর খাদ্যবস্তুর চারপাশে থাকা, একটা হচ্ছে খাদ্যবস্তুতে থাকা আর একটা খাদ্যবস্তুর চারপাশে থাকা, এইটার যে অনুপাত সেটাই হইতেছে আমাদের ডাব্লিউ বা যাকে বলা হয় ওয়াটার অ্যাক্টিভিটি। এই জিনিসটার একটা নির্দিষ্ট মান আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা, ইস্টের ক্ষেত্রে একটা, ঠিক আছে, যখন এগুলো কমে যায় সেই তাপমাত্রায় ব্যাকটেরিয়া আর কি করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, ব্যাকটেরিয়া আর সেখানে কাজ করতে পারে না। পানির সক্রিয়তার মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। যখন এটার মান 1 হয় অর্থাৎ তখন সর্বোচ্চ পরিমাণ থাকে ব্যাকটেরিয়ার বৃদ্ধির উপযোগী পরিবেশ সর্বোচ্চ। যখন পানির মান 1 হয় তখন ব্যাকটেরিয়ার যে বৃদ্ধির উপকারী পরিবেশ সেটা থাকে 100%, মানে সবচেয়ে বেশি হইতেছে যে কি করতে পারে, ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি করতে পারে। এর জন্য এটার মানকে কমায় আনা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 0.6-এ আনা হয়, যেন ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি করতে না পারে, খাবারগুলোকে দূষিত করতে না পারে, খাবারগুলোতে যেন কোনো জারণ প্রক্রিয়া সংঘটিত না হয়। কেমন? ওকে, তাহলে পানি সক্রিয়তা এটা পড়ছি, ক্লিয়ার। এই জিনিসটা কোনটা আমাদের পানি সক্রিয়তা বলতেছে, পানি সক্রিয়তা এই জিনিসটা ক্লিয়ার আশা করি। দেখো, পানি বাষ্পবিহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যবস্তুতে 0, যেখানে কোনো পানি নাই, অর্থাৎ পুরা যে শুষ্ক, এই ধরনের জিনিসে তোমার এডাব্লিউ এটার মান হচ্ছে 0। কৌটাজাতকরণের ক্ষেত্রে পানি সক্রিয়তা এর মান হচ্ছে 0.6, কোটাজাতকরণের ক্ষেত্রে পানির সক্রিয়তা 0.6 এর কম হয়ে থাকে, মানে কোটায় যে খাবারগুলো সংরক্ষণ করা হয় সেখানে পানির যে সক্রিয়তা সেটার পরিমাণ 0.6 এর কম। ঠিক আছে, ওকে। এখন এই তো পানি সক্রিয়তা দেখো, আসি কোনটার ক্ষেত্রে, কোনটা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 0.9, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 0.9 এটা রাখা হয়, অর্থাৎ এর নিচে যদি আসে তাহলে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, ইস্টের ক্ষেত্রে 0.88 এবং ছত্রাকের ক্ষেত্রে 0.8। তাহলে এর আগে স্লাইড দেখো, এই সবগুলোর ক্ষেত্রে যদি 0.6 রাখি আমি, তাহলে কোনোটাই বৃদ্ধি হইতে পারতেছে না, ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক কোনোটাই বৃদ্ধি যখন হইতে পারতেছে না, খাবারটা সর্বোচ্চ ভালো থাকতেছে। তো এটাই কৌটাজাতকরণে করা হয়, কৌটাজাতকরণের ক্ষেত্রে পানি সক্রিয়তাতে এভাবেই কমায় আনা হয় যেন এটা কম থাকে। আর এটা কিভাবে মনে রাখবো, বাইচ দ্বারা, ঠিক আছে, বতে ব্যাকটেরিয়া, ইতে ইস্ট আর ছতে ছত্রাক। কেমন? আর এটাই হইতেছে আমাদের পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি, এটাই বলে কি, ওয়াটার অ্যাক্টিভিটি। আচ্ছা, কেস হার্ডেনিং, খাদ্যবস্তু শুষ্ক করার প্রক্রিয়াকে বলে কেস হার্ডেনিং। খাদ্যবস্তু শুষ্ক করা, যেমন ধরো শুটকি বলো আর কিসমিস বলো, শুটকিতে কি হয়, মাছ ছিল, এই শুটকি ধরো একটা পূর্ণাঙ্গ মাছ থেকে যখন পানি শুষে নিয়ে কি করা হয়, এই পানি এখান থেকে অপসারণ করা হয় কিসের মাধ্যমে, সূর্যের আলোর সহযোগিতায় বা তাপের সাহায্যে, তখন এই জিনিসটা কি হয়, শুটকি মাছে পরিণত হয়। ধরো
আঙুর থেকে পানি শুষে নিয়ে কি করা হয়, কিসমিসে রূপান্তর করা হয় এই আঙুরটাকে। তো এই জিনিসটাকেই বলা হয় কেস হার্ডেনিং। কি বলা হয় ভাইয়া? কেস হার্ডেনিং। কারণ খাদ্যবস্তু শুষ্ক করার পদ্ধতির নাম হচ্ছে কেস হার্ডেনিং। এই জিনিসটা দেখছো কি মজাদার, দেখেই জিভে জল চলে আসতেছে না? মনে হচ্ছে না খাই খাই। ওকে, খাদ্যবস্তুর শীতলীকরণ। এতক্ষণ আমরা দেখলাম খাদ্যবস্তুটাকে আমরা কি করব, শুকাবো বা শুষ্ক করব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে খাদ্যবস্তুর শীতলীকরণ। এই খাদ্যবস্তুর শীতলীকরণ এমন একটা প্রক্রিয়া, যখন আমরা খাদ্যবস্তু শীতলীকরণ যখন আমরা খাদ্যবস্তু শীতলীকরণ করার মাধ্যমে এই খাবারের তাপমাত্রাটা কমায় আনবো, তখন সেখানে আর ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এগুলো জন্মাতে পারবে না। ঠিক আছে, তাহলে ফ্রিজিং শীতলীকরণ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, ডিপ ফ্রিজিং শীতলীকরণ -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস, আর ব্যাকটেরিয়ার সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস। ব্যাকটেরিয়া সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ ব্যাকটেরিয়া আর বংশ বৃদ্ধি করতে পারে না। ব্যাকটেরিয়া যখন নির্দিষ্ট সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, স্থির হয়ে গেছে, তখন কি আমার খাদ্য দূষিত হবে, খাবার পচবে, খাবার নষ্ট হবে না? কারণ ব্যাকটেরিয়া নাই। সেজন্য আমার কি করতে হবে, এই তো ডিপ ফ্রিজিং করতে হবে, যেন সেটা -5 থেকে -10 বা -5 থেকে -18 পর্যন্ত হয়। যখন এটা হবে তখন ব্যাকটেরিয়া আর সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। ক্লিয়ার? ওকে, এখন আসো ফুড প্রিজারভেটিভ, প্রাকৃতিক ও কৃত্রিম। ফুড প্রিজারভেটিভ প্রাকৃতিক ও কৃত্রিম, এই দুই যে জিনিসের ক্ষেত্রে আসি। দেখো এই মশলা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের মশলা, এগুলো হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। এই জিনিসগুলো অনেক ভালো শরীরের জন্য। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে। এগুলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, এগুলো খাদ্য সংরক্ষণে অনেক হেল্প করে। আচ্ছা, খাবার লবণ এই পদ্ধতিতে যখন সংরক্ষণ করা হয় তাকে বলে কিউরিং। এক্ষেত্রে 7 থেকে 8% বা 15 থেকে 20% খাবার লবণ ব্যবহার করা হয়ে থাকে। অনেক ধরনের ফল এই প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। ধরো মাছ এই প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়ে থাকে। বললাম না, এই তো অনেক ধরনের মাছ আছে না, যখন প্রচুর পরিমাণে মাছ হয় তখন অনেক সময় লবণ দিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে। শুধু মাছ না, আরও অনেক জিনিস এই খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এই প্রসেসটা তো একটু আগে বললাম, যে যখন খাবার লবণ ওই জিনিসটার মধ্যে দেওয়া হয়, তখন ওই জিনিসটার মাঝে যে পানিগুলো আছে সেগুলো লবণে চলে আসে। সেগুলো কোথায় চলে আসে? লবণে চলে আসে। কোন প্রক্রিয়া সংঘটিত হয়? অভিস্রবণ প্রক্রিয়া। এই মাধ্যমে যখন পানিগুলো চলে আসে, তখন ওই জিনিসটার মাঝে যেই দ্রব্যটার থেকে পানি চলে আসলো, সেখানে আর কি হয় না, তোমার ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। তখন কি হয়? খাবারটা ভালো থাকে। ক্লিয়ার? ওকে। আর্দ্রতামুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়াকে খাদ্যবস্তুর সংস্পর্শে আসতে দেয় না। আর্দ্রতামুক্ত, এখানে যদি আর্দ্রতা জায়গাতে ধরো পানি থাকে, তাহলে তো সেটা ব্যাকটেরিয়া তৈরি করবে, তোমার খাদ্যবস্তুকে জারিত করে ফেলবে, নষ্ট করে ফেলবে। তাহলে কি হবে? আর্দ্রতা মুক্ত। কি হবে ভাইয়া? আর্দ্রতা মুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়াকে খাদ্যবস্তুর সংস্পর্শে আসতে দেয় না। ব্যাকটেরিয়াকে যখন খাদ্যবস্তুর সংস্পর্শে আসতে দিবে না, তখন কি হবে? এই ব্যাকটেরিয়াগুলো আর রিফর্ম করতে পারবে না, জন্মাতে পারবে না। তখন কি হবে? খাবারগুলো আমাদের সুন্দর থাকবে, খাবারগুলো ভালো থাকবে। আর মধু একটা কি বলবো, মানে জাদুকরি কি খাবার, যেটা বছরের পর বছর ভালো থাকে। যদি সেটা খাঁটি মধু হয়, খাঁটি মধু বছরের পর বছর ভালো থাকে। কেমন? তবে সেটা প্রিজার্ভ করা জানতে হবে। সেটা যদি তুমি প্রিজার্ভ করা জানো, তাহলে মধু বছরের পর বছর ভালো থাকে। আচ্ছা, চিনির সিরাপ, এই চিনির সিরাপ দ্বারা যে খাবার সংরক্ষণ করার যে প্রক্রিয়া, সেটা হইতেছে কি বলে? চিনির সিরাপ দ্বারা খাবার সংরক্ষণ করা হয়, এবং এখানে 65 থেকে 70% চিনির দ্রবণ ব্যবহার করা হয়, এবং যে প্রক্রিয়ায় করা হয় সেটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায় পানি শুষে নেয়, এবং কি করা হয়? খাদ্য দ্রব্য সংরক্ষণ করা হয়ে থাকে। আচার তৈরির প্রক্রিয়াকে পিকলিং বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। ধরো ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে যে আচার তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? আচার তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? পিকলিং বলা হয়। দেখছো কি সুন্দর, দেখে মনে হইতেছে না যে খাই? হেভি মজা। ওকে, আসো, তোমাদের কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে? আচ্ছা, আশা করি কোনো কোশ্চেন নাই। তারপরে দেখি, এবার এটা বলো তো, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? তুমি আমাকে এটা বলো, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এই জিনিসটা তুমি আমারে বলো, যে সালফার ডাইঅক্সাইড এটা, নাকি সাধারণ লবণ, নাকি সিলভার নাইট্রেট, নাকি ফরমালিন? এই জিনিসগুলো বলো। সাথে আর একটা জিনিস বলো, এই তো ফরমালিন, এখানে কত পার্সেন্ট ফরমালডিহাইড থাকে? ফরমালিন মানে কি জানি আমরা, যে ফরমালিন মানে কি জানি আমরা? ফরমালডিহাইড
এই যে ফর্মালডিহাইড এটা কত পার্সেন্ট থাকে ভাই? 40%। ফর্মালডিহাইড এই 40% দ্রবণকে বলে এই ফরমালিন, যেটা তোমার খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়, কিন্তু এই ফরমালিন শরীরের জন্য ক্ষতিকর, এর জন্য এটা নিষেধ ব্যবহার করা। ওকে, তাহলে কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এটা হচ্ছে হবে আমাদের সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড। সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। সাধারণ লবণ বা কি, সাধারণ লবণ হচ্ছে আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। সাধারণ লবণ হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ওকে, আচ্ছা, সল্টিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণের সময় নিচের কোনটি ঘটে? অসমোসিস। কি ঘটে ভাইয়া? অসমোসিস, যেটা বারবার বলছি, মানে কম ঘনত্বের স্থান থেকে পানি বেশি ঘনত্বের স্থানে যায়। পানি বেশি ঘনত্বের স্থানে যায়। এখন বেশি ঘনত্বের স্থানই হইতেছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, অর্থাৎ কম ঘনত্ব কোথায় ছিল? মাছ মাংস থেকে। মাছ মাংস থেকে তোমার মাছ মাংস এখান থেকে কোথায় প্রবেশ করতেছে? এই তো লবণে চলে যাচ্ছে, পানিগুলো এখান থেকে এখানে চলে যাচ্ছে, মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের স্থানে চলে যাচ্ছে, অর্থাৎ অসমোসিস। এই প্রক্রিয়াটা যেটা ছিল সেটাকেই বলে অসমোসিস। এখন দেখো, রাসায়নিক ফুড প্রিজারভেটিভ ও ফুড অ্যাডিটিভস, মানে কালার যোগ করা। এই তো কালার যোগ করার কারণে দেখছো কি সুন্দর রঙিন রঙিন জিনিসপাতি তৈরি হয়েছে। দেখছো কিভাবে রঙিন রঙিন জিনিসপাতি তৈরি হয়েছে, কেমন রঙিন রঙিন যে জিনিসপাতি, সেটা হইতেছে ফুড অ্যাডিটিভস। এটার মাধ্যমে হয়ে থাকে। ওকে, তাহলে খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ দেখলাম, জীবাণু দিয়ে পচন। জীবাণু দিয়ে যদি পচন হয় তাহলে খাদ্যবস্তু নষ্ট হবে। এনজাইমের যদি জারণ বিজারণ হয় তাহলে খাদ্যবস্তু নষ্ট হবে, এবং ধাতব আয়নের যদি প্রভাব থাকে তাহলে খাদ্যবস্তু নষ্ট হবে। মানে এই তিনটা প্রক্রিয়াকে নষ্ট না হওয়ার হাত থেকে বাঁচাইতে কি করতে হবে? এই পদ্ধতিগুলো, যেমন অ্যান্টিমাইক্রোবায়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিঅক্সিডেন্ট এই পদ্ধতি, অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে, বা কিলেটিং এজেন্ট এগুলো হচ্ছে ব্যবহার করার মাধ্যমে খাবার পচন রোধ করা যাবে। ওকে, আসো অ্যান্টিমাইক্রোবিয়াল সম্পর্কে কথা বলি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি? সোডিয়াম বেনজয়েট এবং বেনজোইক অ্যাসিড। এটা কি করবে? তোমার খাবারের মধ্যে কি করতে দিবে না? ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এগুলো জন্মাইতে দিবে না। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট এগুলো এটা করতে দিবে না। এটার মধ্যে এটা সোডিয়াম বেনজয়েট এবং বেনজোইক অ্যাসিড 100% গুরুত্বপূর্ণ। 100% খুবই গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার আসছে। ঠিক আছে, যে নিচের কোনটি কৃত্রিম বা হইতেছে নিচের কোনটি নিরাপদ, নিরাপদ বা কৃত্রিম খাদ্য সংরক্ষক? এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। কেমন? সোডিয়াম বেনজয়েট। তাহলে এর মাঝে আর কি কি আছে? অ্যান্টিমাইক্রোবায়াল বা অ্যান্টোমাইক্রোবিয়াল, এই যাই হোক যেটাই বলে, তোমার ইংরেজি উচ্চারণ তো বাংলায় আসলে একটু হালকা পাতলা পরিবর্তন হয়, তো যেটাই হোক, তো এটার মধ্যে আর কি কি আছে? সাইট্রিক অ্যাসিড। কি হয়? সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বা যার 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার। কি বলা হয়? ভিনেগার। ওকে, আচ্ছা, তারপরে ক্যালসিয়াম প্রোপানয়েট, তারপরে নাইট্রেট, তারপরে সালফাইড, এগুলো যেগুলো আছে সবই কিসের মধ্যে? অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের মধ্যে পড়ে। অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের বৈশিষ্ট্য, এসব প্রিজারভেটিভ হলো দুর্বল যৌগ, দুর্বল কার্বক্সিলিক অ্যাসিড। কারণ এগুলো যদি সবল অ্যাসিড হইতো তাহলে স্বাস্থ্যের জন্য কি তুমি কি খাইতে পারতা? খাবারের সাথে সাথে মুখ ঝলসে যেত, মুখ পুড়ে যেত। কারণ কি? যেগুলো তোমার বেশি তীব্র অ্যাসিড সেগুলো কি আমাদের শরীরে পড়ার সাথে সাথে পুড়ে যায় না? সেজন্য কি করা হয়? দুর্বল জৈব কার্বলিক অ্যাসিড, দুর্বল যৌগ, দুর্বল অ্যাসিড ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে দুর্বল জৈব কার্বলিক অ্যাসিড। এদের মধ্যে লবণ থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে, নাইট্রাস অ্যাসিড থাকে, সালফিউরাস অ্যাসিড থাকে। ঠিক আছে, সালফিউরিক না কিন্তু। আচ্ছা, এসব পিএইচ, যেমন দেখো CH3COOH, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, এটার পিএইচ হচ্ছে 4.74। CH3COOH এটার পিএইচ হচ্ছে 4.74। কেমন? CH3COOH এটার পিএইচ হচ্ছে 4.74। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড, এর কার্যকারিতা কি? পিএইচ, এটারও পিএইচ 4.5, সর্বাধিক মাত্রা 0.1, সর্বাধিক মাত্রা 0.1% আমরা ব্যবহার করতে পারবো। কেমন? এর বেশি করলে শরীরের জন্য ক্ষতি করবে। ব্যবহার কোথায়? চানাচুর, চিপস, পনির, সালাদ, আচার, টমেটো,
সালাদ আছে, টমেটোর সস, এগুলোতে আমরা এগুলো ব্যবহার করব যেন এগুলো ভালো থাকে। কেমন? প্যারাবেন। প্যারাবেন সম্পর্কে ডিটেলস আলোচনা করতেছি, তার আগে আসো দেখি প্যারাবেন কি। প্যারাবেন হচ্ছে তোমার যে বেনজোইক অ্যাসিড আছে, এই বেনজোইক অ্যাসিডের কিছু সংখ্যক অ্যাস্টারই হইতেছে আমাদের প্যারাবেন। আচ্ছা, এই প্যারাবেন কসমেটিক ও ওষুধ শিল্পে তোমার দীর্ঘদিন খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। ব্রেস্ট ক্যান্সারে টিউমারের প্রতি গ্রামে এত গ্রাম প্যারাবেন উপস্থিত রয়েছে, এটা শুধু জানবা, তবে মুখস্থ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা শুধু জানবা, জানার জন্য, এটা শুধু জানবা, এটা মুখস্থ করার প্রয়োজন নাই। প্যারাবেনের প্রধান ব্যবহার। প্যারাবেনের মূল কাজ হলো পণ্যকে দীর্ঘ সময় ভালো রাখা, মানে এটা হইতেছে একটা প্রিজারভেটিভ। এটা হইতেছে খাদ্যকে কিভাবে দীর্ঘ সময় প্রিজার্ভ করা যাবে সেটা সম্পর্কে এটার মাথা ব্যথা বা এটা করে থাকে, অর্থাৎ খাদ্যকে প্রিজার্ভ করে থাকে, এটা যেন দীর্ঘ সময় ভালো থাকে। এটি মূলত ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এটা ইস্টের মতো ক্ষতিকর অণুজীবগুলোর বৃদ্ধি রোধ করে। এগুলো যেন বৃদ্ধিপ্রাপ্ত না হয়, কারণ এগুলো যখন বৃদ্ধি হবে তখন খাবারটা নষ্ট হয়ে যাবে, কারণ এগুলোর বৃদ্ধির ফলে জারণ বিজারণ বিভিন্ন প্রক্রিয়া খাবারের মধ্যে সংঘটিত হবে, খাবারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য এগুলোর যেন বৃদ্ধি না হয়, সেটাই প্যারাবেনের কাজ। ওকে, প্যারাবেন যোগ করার ফলে পণ্যগুলোর মেয়াদকাল অনেক বেড়ে গেছে, এই জিনিসটাই তার উদ্দেশ্য। এটাই তার উদ্দেশ্য। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মেয়াদকাল বাড়ানো। কার মেয়াদকাল? এই যে খাবারগুলো ছিল, মনে করো একটা খাবার 10 দিনে নষ্ট হয়, এই প্যারাবেন যোগ করে সেটা যদি 15তম দিনে যে নষ্ট হয়, এটাই তার উদ্দেশ্য। ঠিক আছে, অর্থাৎ খাবারের তোমার কি বাড়াইলো, এগুলো বাড়ায় দিল। কেমন? ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, তারপরে আসি তাহলে প্যারাবেনের নিম্নলিখিত পণ্যগুলোকে পাওয়া যায়। কসমেটিক এবং ব্যক্তিগত পরিচর্যার জন্য শ্যাম্পু, কন্ডিশনার, এগুলোতে প্যারাবেন উপস্থিত থাকে যেন এগুলো দীর্ঘদিন ভালো থাকে। ওকে, নাইট্রেট ও নাইট্রেট লবণের কথা যদি বলি, এসব লবণ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই যে পদার্থটা আছে বা এই যে তোমার ব্যাকটেরিয়া আছে, সেটা কি করে কোষ মেমব্রেনকে ফাটিয়ে দেয় যেন সেটা ধ্বংস হয়ে যায়, সেটা খাবারকে নষ্ট করতে না পারে। ঠিক আছে, মাছ মাংস ব্যবহার করা, মাছ মাংস জাতীয় দ্রব্য সংরক্ষণে এই যে নাইট্রেট এবং নাইট্রেট লবণ, এটা ব্যবহার করা হয়। আর নাইট্রোসোঅ্যামিন তৈরি করে, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। নাইট্রাইট ও নাইট্রেট লবণ তোমার ক্যান্সার সৃষ্টি করতে পারে। নাইট্রেট ও নাইট্রেট লবণ ক্যান্সার সৃষ্টি করতে পারে। কেমন? ক্লিয়ার? ওকে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট। এখন দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কি করে? ফ্রি রেডিকেলকে তোমার হইতেছে ধরে রাখে, বা ফ্রি রেডিকেল যেগুলো আছে সেগুলোকে অকার্যকর করে। কেমন? তোমার অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা জিনিস যে আমাদের শরীরে যখন খাবারগুলো পরিপাক হয় তখন কিছু কিছু তোমার হইতেছে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। এই ফ্রি রেডিকেলগুলো তোমার শরীরের জন্য খারাপ, কারণ এই ফ্রি রেডিকেলগুলো কী করে? অনেক সময় তোমার শরীরের কোষ থেকে ইলেকট্রন অনেক সময় টেনে নিতে পারে এবং এগুলো শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেজন্য এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে কী করে? নিস্তেজ করে দিয়ে হেলদি সেল গঠন করে। আসলে দেখি, মুক্তমূলক কি? অ্যান্টিঅক্সিডেন্ট বুঝতে হলে তোমাকে মুক্তমূলক জিনিসটা আসলে বুঝতে হবে। মুক্তমূলক হলো এক ধরনের দুষ্ট অণু। এটা কি? দুষ্ট অণু। এদের মধ্যে একটা ইলেকট্রন কম থাকে, তাই এরা খুব অস্থির। এরা কি? একটা ইলেকট্রন করে কম থাকে। মুক্ত যে মূলকগুলো আছে সেগুলো চায় যে আমাকে একটা ইলেকট্রন দাও, যে কোনো মূল্যে সে একটা ইলেকট্রন টেনে নেয়, কারো কাছ থেকে হোক, যেভাবে পায় সে একটা করে ইলেকট্রন টেনে নেয়। এই ইলেকট্রন জোগাড় করার জন্য এরা আমাদের শরীরে সুস্থ কোষ আছে না, এই সুস্থ কোষের উপর হামলা করে এবং তাদের থেকে ইলেকট্রন চুরি করে নেয়। এবং আমাদের শরীরে বুঝো জিনিসটা, মুখস্থ করার দরকার নেই, শুধু জিনিসটা বুঝে যাও যে মুক্তমূলক কি। মুক্তমূলক হইতেছে এমন একটা জিনিস যার শেষে একটা ইলেকট্রন ঘাটতি থাকে এবং এই একটা ইলেকট্রন আমাদের শরীরে যে সুস্থ কোষ আছে সেখান থেকে চুরি করে নেয়। চুরি করার কারণে আমাদের সেই কোষগুলো দুর্বল হয়ে যায় এবং নষ্ট হতে শুরু করে। এর ফলে আমরা বুড়ো হয়ে যাই, অসুখ হয়, ক্যান্সার হয়। ঠিক আছে, এখন কথা হইতেছে এই মুক্তমূলক তাহলে এই যে কাজগুলো করতেছে, তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হইতেছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। কি ভাইয়া? অ্যান্টিঅক্সিডেন্ট হলো আমাদের শরীরে রক্ষা কবচ। কিভাবে? যখন মুক্তমূলক আমাদের শরীরে এগুলো আক্রমণ করে তখন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোই ইলেকট্রন মুক্ত যে আছে মুক্তমূলকগুলোকে দিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? মুক্তমূলককে ইলেকট্রন দিয়ে দেয়, কারণ মুক্তমূলকের চাই কি? ইলেকট্রন। মুক্তমূলকের কি চাই? ইলেকট্রন।
এই ইলেকট্রনগুলো কে দেয়? অ্যান্টিঅক্সিডেন্ট। কেন দেয়? কারণ অ্যান্টিঅক্সিডেন্ট চায় যে আমাদের শরীরটা ভালো থাকুক, আমাদের শরীরে যেন কোনোরূপ খারাপ প্রভাব না পড়ে, আমাদের শরীর যেন ভালো থাকে, কোষগুলো সুস্থ থাকে। তো সেই সাপেক্ষে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলককে ইলেকট্রন দিয়ে দেয় যেন সেগুলো আর বেশি উত্তেজিত না থাকে বা বেশি কাড়াকাড়ি না থাকে বা চুরি না করে। ঠিক আছে? তাহলে মুক্তমূলকগুলো শান্ত হয়ে যায় তখন। কেন? কারণ ধরো দেশে চুরি হইতেছে, এখন আমি দেদারসে চোর পিটাইতেছি, কিন্তু আমার দেশে অভাব, প্রচুর অভাব, মানুষ খাইতে পায় না, তো মানুষ খাইতে না পাইলে চুরি তো করবেই। কিন্তু কিছু পরিমাণ প্রফেশনাল চোর আছে যারা বড় লোক হওয়ার উদ্দেশ্যে চুরি করতেছে, তাদের পিটাইতে হবে, কোন মাফ নাই, পিটায় সোজা করে ফেলতে হবে। কিন্তু কথা হইতেছে যেই সকল মানুষ পেটের দায়ে চুরি করতেছে তাদের আমাদের কি করা উচিত? তাদের শাস্তি দেওয়ার আগে আমাদের উচিত যে তারা কেন খাইতে পারতেছে না এই জিনিসটা সরকার ইনশিওর করা, যে তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের যে প্রয়োজন সেটার ব্যবস্থা করা। ঠিক আছে? এখন তুমি পরিশ্রম করবা না, দিন শেষে চুরি করবা, তো ওই দোষ তো তোমার সরকারের না, ওই দোষ সরকারের না, কারণ তুমি হইতেছে পরিশ্রম করতেছো না। তাহলে নিজেকে পরিশ্রম করতে হবে, তারপরে কি করতে হবে? সরকারের দ্বারস্থ হতে পারে। তাহলে মুক্ত মূলকগুলো শান্ত হয়ে যায়। কেন শান্ত হয়ে যায়? ইলেকট্রন পাওয়া যায়। চোরকে যদি তুমি টাকা পয়সা দাও, চোর আর চুরি করবে? করবে না, কারণ তার তো টাকা পয়সা আছে, সে খাইতে পারতেছে, বিজনেস ঘুরতে পারতেছে, তার তো চুরি করার দরকার নাই। মুক্ত মূলকগুলো এমন, মুক্ত মূলক ইলেকট্রন দিয়ে দিছে না, কে দিছে? অ্যান্টিঅক্সিডেন্ট দিছে, সে এখন শান্ত। আমাদের সুস্থ কোষগুলো আক্রমণের হাত থেকে বেঁচে যায়। আমাদের সুস্থ কোষগুলো যেগুলো আছে সেগুলো আমাদের কি হয়? আক্রমণের হাত থেকে বেঁচে যায়। মুক্তমূলক সেগুলোকে আর আক্রমণ করে না, কারণ মুক্তমূলক কি পাইছে? তোমার ইলেকট্রন পেয়ে গেছে। এখন আসো দেখি ফলের রং পরিবর্তন। ধরো একটা আপেলকে কেটে তুমি রাখছো, কিছুক্ষণ পর দেখবা সেটা বাদামি রং হয়ে গেছে। ঠিক আছে? এটা কেন হইতেছে? কারণ আপেল বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করে এই যে আপেলের যে আবরণটা ছিল সেটা বাদামি করে ফেলতেছে। ঠিক আছে? বিভিন্ন জিনিসের অক্সিজেনের সংস্পর্শে এসে সেই জিনিসটা বাদামি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ সেখানে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এগুলো তোমার হইতেছে কার্যকারিতা সম্পাদন করছে, এগুলো কি হয়ে যাচ্ছে? বাদামি রং হয়ে যাচ্ছে, তার যে স্বাভাবিক কালার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওই একই আপেল কেটে তুমি যদি হইতেছে যে এই কি করো, লেবু রস দিয়ে দাও, দেখবা সেটা পরে এই জিনিসটা হইতেছে, বা সেটা দীর্ঘ সময় ভালো থাকতেছে, রংটা অপরিবর্তনশীল থাকতেছে। কারণ কি? কারণ সেখানে এই বিক্রিয়াটা ঘটাইতে দেয় না, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এটা করতে দেয় না। আসো দেখি আপেল কেটে খোলা বাতাসে রাখলে কিছুক্ষণ পর কাটা অংশটি বাদামি হয়ে যায়। এটি জারণ প্রক্রিয়ার কারণে হয়, কারণ সেখানে জারণ প্রক্রিয়া সংঘটিত করে। আচ্ছা, আপেলে থাকা কিছু এনজাইম বাতাসের সংস্পর্শে এসে বিক্রিয়া করে বাদামি রং তৈরি করে, কিছু এনজাইম এই জিনিসটা করে থাকে। ওকে, এখন আপনি যদি কাটা আপেলে কিছু পরিমাণ লেবুর রস থাকে, যার পরিমাণ যেখানে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড, এখন এগুলোকে কি দেখবেন যে বাদামি হওয়ার প্রক্রিয়াটি ধীর হয়ে গেছে, মানে আস্তে আস্তে ধীর, মানে আস্তে আস্তে কি হইতেছে? বাদামি হইতেছে। এই যে জিনিসটা করলো এটাই হইতেছে আমাদের এই একটা প্রক্রিয়া। ঠিক আছে? অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে সহযোগিতা করতেছে? তাহলে অক্সিজেন আপেলের উপাদানের সাথে বিক্রিয়া করে বাধা দেয়। অক্সিজেনকে আপেলের সংস্পর্শে বা আসতে বাধা দেয় কে? এই তো লেবুর রস। কেমন? ক্লিয়ার? ফলে যখন আপেলটা অক্সিজেন সংস্পর্শে আসে না তখন জারণ বিক্রিয়া হয় না, যখন জারণ বিক্রিয়া হয় না তখন রংটা অপরিবর্তনীয় থাকে, বা কি থাকে? রংটা সুন্দর থাকে বা আগের মতো থাকে। রান্নার ক্ষেত্রে দেখো, তেল বা চর্বিযুক্ত খাবার যেমন চিপস, বিস্কুট খোলা রাখলে কিছুদিন পর বাজে গন্ধ হয়ে যায়। এর কারণে কি করা হয়? সেটাতে যেন এটা এরকম না হয় সেজন্য এখানে বিএইচটি বা বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল বা বিউটাইলেটেড হাইড্রক্সি টোলুইন, এগুলো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো হইতেছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো যোগ করা হয়ে থাকে। কেমন? শরীরের ভেতরকার কাজ, এই জিনিসটাও একই হয়েছে। আচ্ছা, তাহলে একটু রিডিং পড়ে শোনাই। আমাদের শরীরের ভিতরে এরকম অনেক ধরনের বিক্রিয়া ঘটে। কী কী বিক্রিয়া? মুক্তমূলকগুলো আমাদের শরীরের কোষের ওপর আক্রমণ করে এবং তাদের ক্ষতি করে। ফলে ফল বা সবজি, বাদাম ইত্যাদি থাকা প্রকৃতিতে অ্যান্টিঅক্সিডেন্ট সেই মুক্তমূলককে নিষ্ক্রিয় করে দেয়। এখন আমাদের শরীরে অনেক মুক্তমূলক কিন্তু থাকতেছে। এই মুক্তমূলককে কারা নিষ্ক্রিয় করবে? অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরের মধ্যে থাকা মুক্তমূলককে কারা নিষ্ক্রিয় করবে? অ্যান্টিঅক্সিডেন্ট। এখন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো যে নিষ্ক্রিয় হবে বা নিষ্ক্রিয় করবে, তাই এই অ্যান্টিঅক্সিডেন্ট কই থেকে আসবে? এই তো তোমার ভিটামিন ই থেকে। আর ভিটামিন ই কই থেকে আসবে? ভিটামিন সি কই থেকে আসবে? তোমার টক জাতীয় খাবার থেকে। তাহলে আমাদের কি খাইতে হবে? ভিটামিন ই সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টক জাতীয় খাবার, এগুলো আমাদের খাইতে হবে, তাহলে আমাদের শরীর ভালো থাকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট দেখাইছি জিনিসটা। ওকে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রকৃতি অনুসারে আর উৎস অনুসারে। প্রকৃতি অনুসারে অক্সিজেন শোষণকারী আর মুক্তমূলক শোষণকারী। একটা আছে যে অক্সিজেন শোষণ করে, একটা আছে মুক্তমূলক শোষণ করে। আর উৎস অনুসারে হয় একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। ওকে, মুক্তমূলক শোষণকারী এটা সম্পর্কে বলছি যে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল,
বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইন আর টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনোলিন আর প্রোপাইল গ্যালেট, এগুলো হইতেছে আমাদের, এই জিনিসগুলো হইতেছে আমাদের মুক্তমূলক শোষণকারী, এগুলো হইতেছে আমাদের মুক্তমূলক শোষণকারী। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তারপরে আসো যে অক্সিজেন শোষণকারী, এগুলো বলছি ভিটামিন সি, তারপরে সালফাইড, তারপরে ভিটামিন ই, এই জিনিসগুলো তোমার অক্সিজেন শোষণ করে, এই মুক্তমূলকগুলো অক্সিজেন শোষণ করে থাকে। আর কিছু হচ্ছে প্রাকৃতিক, এগুলো হচ্ছে যে সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই। আর এগুলো হচ্ছে নেমোনিক, এটা মনে রাখার উপায়, ঠিক আছে? চাইলে এটা দিয়ে মনে রাখতে পারো। ওকে, এখন আসি বিভিন্ন ধরনের ভিটামিন। বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন জিনিসপত্র থেকে এসে থাকে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন জিনিস থেকে আমরা এটা পেয়ে থাকি। এখন কোন কোন জিনিস থেকে পেয়ে থাকি? ধরো ভিটামিন এ, ভিটামিন এ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, 100%। এই জিনিসটা 100% পরীক্ষায় আসে, এই জিনিসটা সময় নিয়ে বোঝানোর চেষ্টা করব, এবং এই জিনিসটা প্রচুর গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখতেছি ভিটামিন এ এর গঠন বা নাম হচ্ছে রেটিনল। নাম কি? রেটিনল। এখন এটার উৎস কি? মাছ, ডিম, মাখন, পনির, কলিজা, এগুলোতে কি থাকে? ভিটামিন এ থাকে। শুধু এটাতে না, এটার অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। এটার অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। এখন যখন বিজ্ঞানীরা দেখলেন যে একটা দেশে অনেক পরিমাণ মানুষের রাতকানা রোগ হইতেছে, অর্থাৎ যখন রাতকানা রোগ হইতেছে তখন বিজ্ঞানীরা বুঝলেন সে দেশে ভিটামিন এ এর সমস্যা। তখন বিজ্ঞানীরা কি করলেন? বিজ্ঞানীরা এই ধানের মধ্যে ভিটামিন এ প্রবেশ করাইলেন। ভিটামিন এ উৎপাদনকারী যে জিন, সেটা ধানের মধ্যে প্রবেশ করাইলেন। কারণ ধান থেকে যখন চাল হবে এবং যখন চাল থেকে ভাত হবে, তখন এই ভাতে কি থাকবে? ভিটামিন এ। কি থাকবে? ভিটামিন এ এই চালে থাকবে। অর্থাৎ তুমি যদি ভাত খাও তাহলে ভিটামিন এ পাইতেছো। এই তো যেই কাজটা করা হলো, এই কাজটাই জাপানের বিজ্ঞানীরা করছে, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ যে পদ্ধতিগুলো আছে না, 11 নম্বর চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা এই সম্পর্কে ডিটেলস জানবো। শুধু এতটুকু জেনে রাখো যে এভাবে মডিফিকেশন করা হয়, ধানটাকে এভাবে মডিফিকেশন করে ভিটামিন এ তৈরির জিন তার মধ্যে ইনক্লুড করা হয়, যেন একটা মানুষ কি করলে সাধারণ ভাত খাইলেই ভিটামিন এ পায় এবং রাতকানা রোগের থেকে মুক্তি পায়, রাতকানা রোগের থেকে সে মুক্তি পায়। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো ভাইয়া? ওকে, এখন আসি ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাব হয় ক্যালসিফেরল। এগুলো এত সুন্দর করে কেন বলতেছি? কারণ তোমার ভর্তি পরীক্ষায় আসে, বলো তো ভাইয়া ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? তখন তুমি কি বলবা? রাতকানা। ভিটামিন ডি এর অভাবে রিকেটস, ভিটামিন সি এর অভাবে স্কারভি, আয়োডিনের অভাবে গলগণ্ড। এই যে জিনিসগুলো আছে সেগুলো তোমাকে বলতে হবে। ধরো বললো যে লোহা বা তোমার ফেরাস যে অণু আছে, এটার অভাবে কি হয়? এটার অভাবে অ্যানিমিয়া হয়। কারণ এটা তো ক্লাসে এটা বলছিলাম না, যে ধরো আমাদের কি আছে? হিমোগ্লোবিনের মধ্যে হিম আর গ্লোবিন নামে দুইটা অংশ, হিম প্লাস গ্লোবিন। এই যে গ্লোবিন সেটা হইতেছে আমাদের প্রোটিন অণু, আর এই হিম এটা হইতেছে আমাদের ফেরাস। এই জিনিসটা যখন কমে যাবে তখন তোমার রক্তের অভাব দেখা দিবে। এই অবস্থার নাম হইতেছে অ্যানিমিয়া। এই অবস্থার নাম হচ্ছে অ্যানিমিয়া। যখন তোমার শরীরে অ্যানিমিয়া হবে তার মানে তোমার শরীরে আরবিসির পরিমাণ কমে গেছে। যখন আরবিসির পরিমাণ কমে গেছে তখন তোমার শরীরে অক্সিজেন সরবরাহের পরিমাণ কমে যাবে। যখন অক্সিজেন সরবরাহের পরিমাণ কমে যাবে তখন তোমার দেহ ফ্যাকাশে হবে। এবং কারণ কি? আরবিসির পরিমাণ কমে গেছে, লালের পরিমাণ কমে গেছে, নীল ধরনের হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হইতেছে। আরেকটা কি হবে? শ্বাস নিতে কষ্ট হবে। এই জিনিসগুলো ক্লিয়ার? এই জিনিসগুলোকে ক্লিয়ার দেখা যাচ্ছে সুন্দর মতো? ওকে, আশা করি সুন্দর মতো দেখা যাচ্ছে। তাহলে দেখো, আচ্ছা এটা আমি এই কালারটা নিই তাহলে আরও সুন্দর দেখা যাবে। ধরো লাল দিয়ে দেখলে এমন, আর যদি হলুদ দেই তাহলে এমন দেখা যাচ্ছে। আচ্ছা লাল দিয়ে লিখি তাহলে ভালো ফুটতেছে। তাহলে দেখলাম হিম আর গ্লোবিন এই দুইটা অংশ থাকে তোমার হিমোগ্লোবিনের মধ্যে। কিসের মধ্যে? হিমোগ্লোবিন। এই দুইটা অংশ থাকে হিমোগ্লোবিনের মাঝে। এখন এই হিমোগ্লোবিন কি হয়? হিমোগ্লোবিনের মাঝে হিম আর গ্লোবিন দুইটা অংশ। এখানে হিম হচ্ছে ফেরাস অণু, যার অভাবে অ্যানিমিয়া হয়। কি হয়?
অ্যানিমিয়া কেন হয়? আরবিসির পরিমাণ কমে যায়, এই অবস্থাকে বলে অ্যানিমিয়া। যখন আরবিসির পরিমাণ কমে যায় অক্সিজেন কমে যায়, যখন অক্সিজেন কমে যায় তখন ফ্যাকাশে হয়ে যায় এবং দেহ ফ্যাকাশে হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায় এরকম, ঠিক আছে? দেহ শ্বাসকষ্ট হয় কারণ কি? আমার আরবিসির পরিমাণ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? ফেরাস কমে যাচ্ছে তাই, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু দেখলাম। তারপরে আসো যে এটা মুছে দিলাম, যখন ক্লাস করবা নোট তৈরি করবা, হ্যাঁ নোট তৈরি করবা তাহলে ভালো হবে। তা আসো দেখলাম এখানে যে তোমার রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে, এবং তোমার ভিটামিন ডি যাকে বলা হয় ক্যালসিফেরল, এটার অভাবে হয় রিকেটস রোগ, এটার অভাবে হয় রিকেটস রোগ। কেমন? তাহলে রিকেটস রোগ হয় কিসের অভাবে? রিকেটস রোগ হয় কিসের অভাবে? এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। কারণ কি? ভিটামিন ডি এর অভাবে তোমার হাড়গুলো মজবুত হয় না, হাড়গুলো বেঁকে যায়, এই অবস্থায় বলা হয় রিকেটস। তাহলে কোথা থেকে পাবো? কড লিভার তেল, কড লিভার তেল, ঠিক আছে? এখান থেকে আমরা ভিটামিন ডি পাবো, সূর্যের আলো থেকে এখানে আমরা ভিটামিন ডি পাবো। আচ্ছা, ই, ভিটামিন ই, এটা হচ্ছে আলফা টোকোফেরল বলা হয়, ভিটামিন ই কে বলা হয় আলফা টোকোফেরল। সবুজ সবজি, সবুজ যে শাক সবজিগুলো আছে, সবুজ যে শাক সবজিগুলো আছে সেগুলোর থেকে কি তৈরি হয়? সেগুলোর থেকে আমাদের ভিটামিন ই বা আলফা টোকোফেরল যে জিনিসটা আছে সেই জিনিসটা তৈরি হয়। মাংসপেশিতে টান, মাংসপেশিতে টান লাগে, মাংসপেশিতে টান লাগা যে রোগটা হয় সেটা কিসের অভাবে? ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। ভিটামিন কে, এটা হচ্ছে ফিলোকুইনন, এর গঠনের নাম হচ্ছে ফিলোকুইনন। এটাও পাওয়া যায় সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি খাওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো না খেলে আমরা ভিটামিন পাবো না। যখন এগুলো ভিটামিন পাবো না তখন আমরা চোখে কি দেখবো? কম দেখবো, আমাদের চশমা ব্যবহার করতে হবে। আচ্ছা, অনেক ধরনের বাচ্চারা আছে না যারা চোখে কম দেখে, এর কারণ কি জানো? ওরা খাবারে প্রচুর অরুচি দেখায়, শাক সবজি খায় না, শুধু মাছ মাংস খাইলে চোখের সমস্যা দূর হয় না। কারণ ছোট মাছ খাইতে হবে, কারণ ছোট মাছ খাইতে হবে, শাকসবজি খাইতে হবে, তাহলেই তোমার ভিটামিনগুলো পাবা, চোখ ভালো থাকবে। কেমন? আচ্ছা, বি1, এটা হইতেছে থায়ামিন এর নাম, বাদাম দুধ এগুলো থেকে এটা পাওয়া যায়, এটা হইতেছে বেরি বেরি। আচ্ছা, বঙ্গবন্ধুর কি রোগ ছিল বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ছো না? এখানে কি রোগ ছিল বঙ্গবন্ধুর? বেরি বেরি রোগ। তার মানে তিনি কি খাইতেন? কম বাদাম দুধ এগুলো কম খাইতেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অবস্থা। আচ্ছা, তারপরে বি2, এটা হইতেছে রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন বলা হয় এর ভাবে ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস বুঝো? তোমার জিহ্বা প্রদাহ হয়, জিহ্বাতে কি হয়? প্রদাহ, এই যে অবস্থা সেটাকে বলে ডার্মাটাইটিস। তোমার জিহ্বাতে যখন প্রদাহ হবে এই অবস্থাটাকে বলা হয় ডার্মাটাইটিস। এটা কেন হয়? কারণ ভিটামিন বি যে 2 আছে সেটার অভাবে। সেজন্য যখন তুমি হইতেছে ডক্টরখানায় যাবা, ডক্টর দেখবা তোমাকে সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে? একটা হলুদ ট্যাবলেট, সেটাই হইতেছে রিবোফ্লাভিন। কেমন? রিবোফ্লাভিন। আর দুধ, মাংস, কলিজা, ডিম, মাছ, ময়দা, এখানে এই জিনিসগুলো উপস্থিত থাকে। তারপরে ভিটামিন বি6, এটা পিরিডক্সল, ডিম, কলিজা, শিম, দুধ, এখানে কি থাকে? এটার অভাবেও ডার্মাটাইটিস হয়ে থাকে। আরেকটা তোমার ভিটামিন বি12, এটার অভাবে রক্ত শূন্যতা হয়। ভিটামিন বি12 এটার অভাবে রক্ত শূন্যতা হয়ে থাকে। ভিটামিন বি12 এটার অভাবে রক্ত শূন্যতা হয়ে থাকে। এটা ফলিক অ্যাসিড বলা হয়। ভিটামিন বি12কে বলা হয় ফলিক অ্যাসিড। ভিটামিন বি12কে বলা হয় ফলিক অ্যাসিড। এটার অভাবে রক্ত শূন্য হয়ে থাকে, রক্ত শূন্যতা। কলিজা, মাশরুম, সবুজ শাকসবজি এগুলোতে খাওয়া গুরুত্বপূর্ণ। ভিটামিন সি, এটা হচ্ছে নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, এটার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে স্কারভি হয় এটার অভাবে। কারণ কি? যখন ভিটামিন সি কম খাবা তখন স্কারভি হয়। আসো একটা জিনিস সম্পর্কে কথা বলি। আল্লাহ তাআলা এমনভাবে আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা এমনভাবে আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আবার বলতেছি দেখো, আল্লাহ তাআলা এমনভাবে আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যেই অঞ্চলে যেই সব জিনিস প্রয়োজন আল্লাহ তাআলা সেই অঞ্চলে সেই সব জিনিস দিয়েছেন। বুঝতেছো জিনিসগুলো কেমন? দেখো, আমরা শীতের সময় মানুষজন বেশি অসুস্থ হয় না? শীতের সময় কি হয়? মানুষের যে ইমিউন সিস্টেম সেটা দুর্বল হয়ে যায়, মানুষ বেশি বেশি অসুস্থ হয়। তো যেই দেখো সবুজ শাকসবজি বা যত রকমের ফসল, ধরো সবুজ সবুজ বা হইতেছে আরও বিভিন্ন ধরনের শাকসবজি শীতের আগ দিয়ে উঠে। কারণ কি? কারণ আমাদের বাংলাদেশে শীতের সময় মানুষ বেশি অসুস্থ হইতেছে, তো আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন শীতের সময় এই ধরনের শাকসবজি খেয়ে আমরা যেন আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারি, আমরা যেন প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এগুলো থেকে নিতে পারি। বুঝতেছো? আচ্ছা, দেখো আর্থাইটিস অনেকের সমস্যা হয় না?
ধরো পায়ের জয়েন্টে ব্যথা, এই ধরনের সমস্যা হয় না? এই ধরনের সমস্যায় অনেক সময় কি ব্যবহার করা হয়, হলুদ যে ইয়েটা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হলুদের মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো তোমার এই ধরনের জিনিসপাতি ভালো করতে সহযোগিতা করে। তো আমাদের সমতল মাটির হলুদ আর পাহাড়ি হলুদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পাহাড়ি হলুদে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেশি বেশি পরিমাণ পাওয়া যায়, বা বেশি পরিমাণ পাওয়া যাওয়ার কারণ কি জানো? বেশি পরিমাণ যে পাওয়া যায় কারণ সেটা ভৌগোলিক স্থান। এখন আরেকটা জিনিস, ধরো পাহাড়ি মানুষ যারা আছে তারা পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠে না, তারা অনেক কষ্ট করে না, তাদের তো এই জিনিসগুলো বেশি হওয়ার কথা। এই জিনিসগুলো বেশি যেন না হয় বা সেখান থেকে যদি প্রতিরোধ হয়, এর জন্য আল্লাহ তাআলা কি করছে, যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে এই হলুদটা উৎপন্ন করছে এবং এই হলুদটার মধ্যে ওই জিনিসগুলো বেশি বেশি দিছে। কিন্তু যারা আমরা সমতলে চলাফেরা করি তাদেরকে আমাদের এত পরিমাণ দরকার, এত পরিমাণ হলুদের মধ্যে এই জিনিসগুলো বাড়তি দরকার না, কারণ আমরা তো পাহাড়ে উঠতেছি না, আমাদের শারীরিক শ্রম কম হইতেছে তাদের তুলনায়, তুলনামূলক, ঠিক আছে এই জিনিসটা। তারপরে দেখো আমরা যে আসে না গরমকাল, গরমকালে যত রকম রসালো ফল, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু বলো যাই বলো, তো এই ধরনের জিনিসগুলো, যদিও কলা সারা বছর পাওয়া যায়, তো এই ধরনের যে জিনিসগুলো সেগুলো গরমকালে আসে, কারণ কি আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে, পানি শূন্যতা যেন না হয়, এই ধরনের রসালো ফলগুলো আল্লাহ তাআলা কি করছে, গরমকালে দিছে। বুঝতে পারছো? তাহলে সৃষ্টিকর্তাই সুন্দরভাবে সৃষ্টি করছে, তিনিই জানেন যে কোনটা কোন সময় দিলে আমার বান্দার জন্য এটা গুরুত্বপূর্ণ বা আমার বান্দা এটা উপভোগ করতে পারবে। সেজন্য আমরা সিজনাল ফল, যেগুলো সিজনাল ফল আছে সেগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধরো পেয়ারার সময় পেয়ারা, ধরো আমের সময় আম, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল, এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব, কারণ বেশি বলতে একটা লিমিট আছে, তো প্রত্যেকটার একটা লিমিট আছে, তো ওই লিমিটের মধ্যে রেখে তুমি সর্বোচ্চটা খাওয়ার চেষ্টা করবা, কেমন? ওকে, তাহলে এই হলো তোমাদের কথাবার্তা। তারপর আছে ফুড অ্যাডিটিভস, এগুলো নিয়ে অনেক কথা বলছি, অর্গানিক, ইনঅর্গানিক, এগুলো ঠিক আছে, এগুলো তো তোমরা বুঝো। ওকে, এই টপিকটা ক্লিয়ার তোমাদের? তারপরে আসো, তারপরে দেখি কি আছে আমাদের। তাহলে মিষ্টতা প্রদানকারী ডায়াবেটিক চকলেটে সরবিটল ব্যবহার করা হয়। মিষ্টতা প্রদানকারী ডায়াবেটিক চকলেটে কি ব্যবহার করা হয়? সরবিটল, এটা একটু মনে রাখবা, সুগার ফ্রি, সরবিটল। ওকে, তারপরে নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েট। কোনটি? সোডিয়াম বেনজয়েট। আরেকটা কি বলছি? বেনজোয়িক অ্যাসিড। ওকে, ফুড প্রিজারভেটিভে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ, ফুড প্রিজারভেটিভে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14 আর 4.74, এটা হইতেছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার আছে না, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের পিএইচ হইতেছে তোমার এটা, ঠিক আছে? তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের পিএইচ হচ্ছে তোমার এই তো 4.74, আর তোমার ফুড প্রিজারভেটিভের সাইট্রিক অ্যাসিড, এটা কি তোমার সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিডের পিএইচ। ওকে, সাইট্রিক অ্যাসিড মনে থাকবে, ভুলে যাবে না তো, মনে রাখবা। আর রক্তের পিএইচ কত বলছিলাম? 7.35 থেকে 7.45, গড় কত? 7.4। এটা হইতেছে কিসের পিএইচ? রক্তের পিএইচ, রক্ত, এটা হইতেছে রক্তের পিএইচ, কেমন? তাহলে আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.4, আর তোমার অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের পিএইচ হচ্ছে 4.74, আর সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। এই যে সাইট্রিক অ্যাসিড এবং তোমার সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, এগুলো খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। আচ্ছা, যেই জিনিসগুলো পড়লাম এতক্ষণ, যেই জিনিসগুলো এতক্ষণ আমরা পড়লাম, আসো একটু রিকল করি এগুলো, আবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের মনে আছে কিনা। কি কি পড়ছি আজকের ক্লাসে? আসো দেখি। প্রথমে আমরা পড়ছি যে খাদ্য সংরক্ষণ সম্পর্কে, ইমালসিফায়ার, এটা হচ্ছে লেসিথেনে থাকে। তারপরে আসো খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ পড়ছি। আজকের ক্লাসে আমরা যেটা পড়ছি, খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ। কি কারণ ছিল? জীবাণু দ্বারা নষ্ট হওয়ার কারণ ছিল, এনজাইমের প্রভাবে বিচলন এবং ধাতব আয়নের উপস্থিতি, এবং আরেকটা হচ্ছে ভৌত কারণ আছে না, ভৌত জিনিসগুলো, যেমন তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা কম, এটার কারণে অনেক সময় খাদ্যবস্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেখছি। প্রথমে দেখছি খাদ্যবস্তু শুষ্ককরণ, কিভাবে খাদ্যবস্তুকে শুকিয়ে নিলে খাদ্যবস্তু সংরক্ষণ করা যায়। কারণ কি, খাদ্যবস্তু শুকিয়ে নিলে সেখানে পানির পরিমাণ কমে যায়, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, সেখানে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না। যখন ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না, তখন সেখানে কি হয় না, ব্যাকটেরিয়ার বৃদ্ধি গ্রোথ হয় না, তখন খাদ্যটা ভালো থাকে, কেমন? তাহলে খাদ্যবস্তুর শীতলীকরণ, এটা দেখছি, কারণ তাপমাত্রা কমে আনলে একই ঘটনা হয়। তাপমাত্রা কমে আনলে কি হয়, তোমার -5 থেকে -10 করলে
ডিগ্রি সেলসিয়াস। এটা করলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় না, ব্যাকটেরিয়া থেমে যায় বৃদ্ধি, তখন খাবারটা ভালো থাকে। এক কথায় যে কোনোভাবে আমাদের ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে থামাই দিতে হবে। ফুড প্রিজারভেটিভ, তারপরে আছে ফুড প্রিজারভেটিভ। আমরা বিভিন্ন প্রিজারভেটিভ সম্পর্কে জানছি, কৃত্রিম প্রিজারভেটিভ এবং প্রাকৃতিক প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ উদাহরণ কি? সোডিয়াম ক্লোরাইড, লবণ, তারপরে চিনি, এগুলো হইতেছে তোমার প্রাকৃতিক, কারণ প্রাকৃতিতে পাওয়া যায়। লবণ প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, চিনি প্রকৃতিতে পাওয়া যাইতেছে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখছি খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ কি। তারপরে আমরা দেখছি খাদ্যবস্তু যে নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণ কি। এই যে জীবাণু দ্বারা যে পচন হইতেছে, এর যে কারণ ছিল সেটা হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপর এনজাইমের প্রভাবে জারণ হইতেছে। এটার নষ্ট যেন না হয় তাহলে কি করব? অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করব। অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে অনেক কথা হয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলক শোষণ করতে সহযোগিতা করে, বা মুক্তমূলকের যে ক্ষতিকর দিক আছে সেগুলোকে প্রতিহত করে। মুক্তমূলক কি? যার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের ঘাটতি আছে, সে চায় আমাকে ইলেকট্রন দাও, আমাকে ইলেকট্রন দাও, আর তুমি দাও, তুমি দাও, তুমি দাও। সো সে ইলেকট্রন চুরি করে নিয়ে আসে, কারণ তার ইলেকট্রনের প্রচুর আসক্তি। ঠিক আছে, ইলেকট্রন সে নিয়ে আসে। এমনও হয় যে দেহের ভালো কোষ থেকে, সুস্থ কোষ থেকে সে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এবং ওই সুস্থ কোষটা দুর্বল হয়ে যাচ্ছে। তো এই কাজটা কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট কি আছে, সেই মুক্তমূলক ইলেকট্রন দিয়ে দেয়। দিয়ে কি করে? আমাদের দেহকে সুস্থ রাখে, কারণ আমাদের সুস্থ কোষকে তখন আর ইলেকট্রন দিতে হয় না। যখন ইলেকট্রন দিতে হয় না, তখন আমাদের সুস্থ কোষ সুস্থ থাকে। এটাই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। আর এটা অ্যান্টিঅক্সিডেন্ট কোথা থেকে আসে? ভিটামিন ই, ভিটামিন সি থেকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো এসে থাকে। এজন্য বললাম যে এই জিনিসগুলো তোমরা বেশি বেশি খাবা। ধরো ভিটামিন সি, ধরো পেয়ারা, তারপরে হইতেছে যে যেগুলো টক জাতীয় ফল, ধরো লেবু, তারপরে এই কামরাঙ্গা, এগুলো যেগুলো আছে এগুলো বেশি বেশি খাবা। তারপরে কিলেটিং এজেন্ট কি? কিলেটিং এজেন্ট তোমার ধাতব আয়নের প্রভাবে জারণ বিজন বিক্রিয়া সম্পাদন করে। ওকে। প্রকৃতি অনুসারে বলছি অক্সিজেন শোষণকারী, মুক্তমূলক শোষণকারী। তারপরে তোমার অনুসারে, উৎস অনুসারে বলছি প্রাকৃতিক আর কৃত্রিম। কিছু আছে প্রাকৃতিক, আবার কিছু আছে কৃত্রিম। এটা বলছি অক্সিজেন শোষণকারীর ক্ষেত্রে বলছি ভিটামিন সি, সালফাইড, ভিটামিন ই। বললাম না, নেমোনিক যদি লাগে তাহলে সিএসসি। কম্পিউটার সায়েন্স না, এটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে ভিটামিন সি, সালফাইড, ভিটামিন ই। ঠিক আছে? ওকে। তারপরে এই জিনিসটা কি? প্রাকৃতিক। এই জিনিসটা হইতেছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। কি কি? সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই। ভিটামিন এ, ভিটামিন সি, আর ভিটামিন ই, আর সেলেনিয়াম, যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে। ক্যানিং প্রসেস। এবার তোমার একটা নতুন প্রসেসের মধ্যে পড়াটা ঢুকতেছে। রিকল শেষ, আমাদের কিন্তু রিকল শেষ। বুঝতে পারছো? তোমরা কি এতটুকু যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কি ক্লিয়ার? যতটুকু পড়ানো হয়েছে ততটুকু কি ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন ক্যানিং প্রসেস সম্পর্কে কথা বলবো। এটা তাপীয় বায়ুশূন্যকরণ স্তর হচ্ছে তিনটি। ক্যানিং প্রসেসের স্তর হচ্ছে তিনটি। ঠিক আছে? প্রথম স্তরটা হচ্ছে তোমার খাবারকে ধৌতকরণ। যে খাবারটা আমরা নিয়ে আসবো সেই খাবারটা প্রথমে আমরা ধুয়ে নিব। ঠিক আছে? তারপরে গ্রেটিং বা বাছাইকরণ, প্রত্যেকটা উপাদানকে সুন্দরভাবে আমরা বাছাই করব, যেন কারখানাতে এগুলো করা হয়। এই ধাপগুলো আস্তে আস্তে মেনটেন করা হয়। বুঝতেছো? কারখানার যন্ত্রপাতি, বিশাল বড় বড় কারখানায় একটা একটা করতে ধোয় না, একসাথে প্রচুর পরিমাণ টনকে টন জিনিসপাতি এভাবে প্রক্রিয়াজাত করা হয়। দেখো ধৌতকরণ হইতেছে, তারপরে বাছাইকরণ হইতেছে, তারপরে এখানে দেখো কাঁচামাল সংগ্রহ করলো, তারপরে এটা প্রথম, তারপরে ধৌতকরণ, তারপরে কি গ্রেটিং বা কাঁচামাল সংগ্রহ, তারপরে গ্রেটিং, তারপরে ধৌতকরণ। ওকে। তারপরে খোসা ছাড়ানো, কাঁচামাল সংগ্রহ, তারপরে গ্রেটিং বা বাছাইকরণ, তারপরে ধৌতকরণ, তারপরে খোসা ছাড়ানো। মানে আমি কাঁচামাল সংগ্রহ করব, আম, জাম, কাঁঠাল করা যাই বলো না কেন, বা আপেল, এখানে দেখানো হইতেছে আপেল সংগ্রহ করব। আপেল সংগ্রহ করার পরে সেটা গ্রেডিং করব, যে এটা এ লেভেল, এটা বি লেভেল, এটা সি লেভেল। ঠিক আছে? এভাবে গ্রেডিং করার পরে আমরা কি করব? ধৌতকরণ, জিনিসগুলোকে ধুবো যেন এখান থেকে মাটি, ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো আছে সেগুলো চলে যায়। তারপরে সেটাকে খোসা ছাড়াবো। ঠিক আছে? এভাবে আমরা প্রথম স্তরটা পার করব। দ্বিতীয় স্তরে কি হবে? ক্যানিং তরল যোগ করব, তারপরে ব্রাঞ্চিং বা সিদ্ধ করব জিনিসগুলোকে, এবং কৌটাজাতকরণ করব। কি করব? কৌটাজাতকরণ করব, ব্রাঞ্চিং বা সিদ্ধ করব, আর ক্যানিং তরল যোগ করব। ঠিক আছে? যেন সেগুলো ভালো থাকে, ব্যাকটেরিয়া, ছত্রাক সেগুলোকে আক্রমণ করতে না পারে। ক্লিয়ার? 3 নম্বর ধাপে আমরা কি করব? 3 নম্বর ধাপে আমরা বায়ু রোধ করব বা এক্সজস্টিং বা বায়ু রোধ করব, বা কোটা শীতলীকরণ।
কোটাকে শীতলীকরণ বা রিটর্টিং বা নির্বীজীকরণ, এই প্রক্রিয়াগুলো আমরা 3 নাম্বার ধাপে করব। যেন সেখানে এই প্রক্রিয়াতে কি করব, এগুলো করে থাকবো, কারণ এখানে যদি ব্যাকটেরিয়া ভাইরাস থেকেও থাকে সেগুলো যেন মারা যায়, এবং ভবিষ্যতে যেন এগুলো জন্মাইতে না পারে, সেই জন্য আমরা এই জিনিসগুলো করে থাকবো। এক্সজস্টিং বায়ু শূন্যকরণ, কারণ বায়ু যখন থাকবে তখনই সেখানে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নিবে। কৌটা শীতলীকরণ, সেটাকে শীতল করবো এই জন্যই যেন ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাতে না পারে। ওকে, আচ্ছা, এই সব জিনিস তোমরা প্রসেসগুলো হয়ে থাকে। তো এই ছিল আজকের ক্লাসে, দেখা হইতেছে আমাদের নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে স্লাইডটা আছে সেটা নিয়ে আলোচনা করব, যে এর পরবর্তীতে আমাদের কি কি হবে। আমরা এই অধ্যায়ের এখন বেসিক আরও কিছু আছে, এটা ছিল বেসিক 1, এটা ছিল বেসিক 1 এই অধ্যায়ের। এটার পরে আমাদের বেসিক 2 নিয়ে আলোচনা হবে। বেসিক 2 নিয়ে আলোচনা করার পরে আমরা এমসিকিউ সলভ করব, যেটা হইতেছে নার্সিং অ্যাডমিশন টেস্টে এসেছে, বিগত বছরগুলোতে এসেছে, সেই এমসিকিউগুলো সলভ করব। সলভ করার পরে এই অধ্যায়ের বইয়ের এমসিকিউগুলো সলভ করব। তারপরে আমরা এই অধ্যায়ের বইটা দেখব, বইয়ের পিডিএফ দেখব ইনশাল্লাহ, যদি সময় থাকে তাহলে আমরা এই প্রসেসে আগাবো। বেসিক 1 কমপ্লিট, এটা ছিল আজকের লেকচার, এটা হইতেছে ডান। ঠিক আছে, কালকে আমরা বেসিক 2 করব, তারপরে এমসিকিউ সলভ করব নার্সিংয়ে যেগুলো আসছে বিগত সালে, তারপরে আমরা এমসিকিউ তোমার হইতেছে বইয়ের শেষে যে অনুশীলনের যে এমসিকিউ আছে সেগুলো সলভ করব। কেন করব? কারণ এগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে। আর এগুলো কেন করব? কারণ এগুলো থেকে আবার আসবে। ঠিক আছে, এই ধরনের, কারণ কোশ্চেন রিপিট হয়। আচ্ছা, তারপরে বইয়ের পিডিএফটা দেখব, যে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ আর কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর নিয়মিত পড়াশোনা করো, কেমন? তো পরবর্তীতে ক্লাসে দেখা হইতেছে বেসিক 2 নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।